নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অযোধ্যার রাম মন্দির থেকে শুরু হওয়া দুর্নীতির ঝড় এখন আছড়ে পড়েছে বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের সংসদীয় এলাকা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও। এবং এই তিনটি ঘটনার মাঝে এমন একটি সুতো রয়েছে যা আপনাদেরকে আজকে আমি খুলে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না, কোনো সংগঠনের হয়েও কথা বলবো না। আমি কথা বলবো শুধু সেই কোটি কোটি সাধারণ ভক্তের হয়ে যাদের কষ্টের টাকা নিয়ে এই খেলাটা চলছে। আমি কথা বলবো সেই সত্যের হয়ে যেটাকে বারবার ষড়যন্ত্রের আবরণে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক। অযোধ্যার রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারির গল্পটা এখন দেশের প্রায় প্রতিটি মানুষই জানেন। এই অভিযোগ হঠাৎ আজকেই ওঠেনি। বছরের পর বছর ধরে বিভিন্ন সাধু সন্ত এবং সচেতন নাগরিকেরা এই বিষয়ে প্রশ্ন তুলে এসেছেন, কিন্তু প্রতিবারই সেই প্রশ্নকারীদেরকে চুপ করে দেওয়া হয়েছে, তাদের হুমকি দেওয়া হয়েছে, তাদের ধর্মবিরোধী বলে তকমাও দেওয়া হয়েছে। এই চুপ করানোর কাজটাই যারা করেছে তারাই আজ সবচেয়ে বেশি চিৎকার করছে এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য করুন তো, যে মানুষগুলো গ্রেপ্তার হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কেউ কিন্তু বাইরের লোক নয়, তারা ট্রাস্টের নিজের লোক, মন্দিরের নিজের কর্মচারী। আর ট্রাস্টের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের নামও কিন্তু এই বিতর্কের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এলো বদ্রীনাথ ধামের খবর। বন্ধুরা, বদ্রীনাথ ধামে পৌঁছানো কতটা কঠিন সেটা যারা গেছেন তারা অলরেডি জানেন, আর যারা যাননি তারা অনুমানও করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত এই পবিত্র ধাম। বছরের অধিকাংশ সময় সেখানে ভারী তুষারপাত এবং তীব্র শীত থাকে। শুধু কয়েক মাসের জন্য সেই মন্দিরের দরজা খোলা থাকে। সেই কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ ভক্ত প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছান। পথে ধস নামে, বৃষ্টিতে রাস্তা ভেসে যায়, কিন্তু তবুও ভক্তরা জীবনের ঝুঁকি নিয়ে যান। কারণ বদ্রীনাথ দর্শন তাদের কাছে শুধু একটা ধর্মীয় কাজ নয়, এটা একটা জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন পূরণ। এই মানুষগুলো সেখানে গিয়ে যখন দান করেন তখন তারা নিজেদের সর্বস্ব দিয়ে দেন। কেউ সারা জীবনের সঞ্চয়ের একটা অংশ রেখে আসেন, কেউ সোনার গহনা দেন, কেউ নগদ টাকাও দেন। এই পরিপ্রেক্ষিতেই বদ্রীনাথের একটি স্থানীয় কিন্তু অত্যন্ত সক্রিয় সংগঠন ভৈরব সেনা সংগঠন একটি চিঠি পাঠিয়েছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি বা বিকেটিসিকে। এই চিঠির বিষয়বস্তু পড়ে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন। ভৈরব সেনার আসল অভিযোগটাই বাকি। তাদের অভিযোগ হলো বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার গণনার ক্ষেত্রে এবং সেই অর্থ পরিচালনার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ঘটেছে। কোথায় কত টাকা এলো, কোথায় কত গেল, এই হিসেবের মধ্যে বড় ধরনের গরমিল রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, শুধু কি চিঠি লিখলেই হবে? প্রমাণ কোথায়? বন্ধুরা, এটা একটা ন্যায্য প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমি নিজেও দেব না। কারণ ভৈরব সেনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট দলিল বা তথ্য প্রমাণ কিন্তু দাখিল করা হয়নি। তারা কেবল একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চিঠির পর বিকেটিসি ঠিক কি করলো? বিকেটিসি কিন্তু এই চিঠিকে বন্ধুরা একেবারেই হালকাভাবে নেয়নি। তারা তৎক্ষণাৎ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। দান গণনার কাজে নিযুক্ত প্রতিটি কর্মচারীর কাছে লিখিত কৈফিয়ত তলব করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বিকেটিসির চেয়ারম্যান হেমন্ত বিদেশি স্পষ্টভাবে বলেছেন যে এই অভিযোগ কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, তাই এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে এবং তদন্তে যদি কারুর বিরুদ্ধে সামান্যতম প্রমাণও পাওয়া যায় তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকেটিসির সিইও সোহন সিং রঙ্গট জানিয়েছেন যে গত শুক্রবার মন্দিরের সমস্ত সিসিটিভি ফুটেজ খুব সতর্কতার সাথে খতিয়ে দেখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ কিন্তু আসেনি, কিন্তু তদন্ত চলছে এবং ভবিষ্যতে যদি কোনো গরমিল পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। বন্ধুরা, প্রশ্নটা শুধু প্রমাণ পাওয়া বা না পাওয়ার নয়, প্রশ্নটা হলো বদ্রীনাথের মতো একটি পবিত্র তীর্থক্ষেত্রে এই ধরনের অভিযোগ ওঠার জায়গাটা ঠিক তৈরি হলো কিভাবে? মন্দির পরিচালনায় কি এতটাই স্বচ্ছতার অভাব রয়েছে যে সাধারণ মানুষের মনে সন্দেহ জন্ম নিচ্ছে? এটা নিজেই একটা বিশাল ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার গল্প এখানেই শেষ নয়। বন্ধুরা, এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে, বারাণসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব সংসদীয় এলাকা, দেশের অন্যতম প্রাচীন এবং পবিত্রতম শহর, আর এই শহরেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, যা কিনা বাবা বিশ্বনাথের অধিষ্ঠান। এই মন্দির নিয়ে বন্ধুরা এবার বিশাল আন্দোলনে নেমেছেন কাশীর স্থানীয় আইনজীবীরা। এখানে অনেকে হয়তো ভাবছেন, আইনজীবীরা আন্দোলন করলে এত বড় বিষয় কেন হবে? বন্ধুরা, একটু গভীরে ভাবুন। আইনজীবীরা এমন একটি শ্রেণী যারা আইন, অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সবসময় সচেতন।
তারা যখন রাস্তায় নামে তখন সেটা নিছক আবেগের বশে নয়, সেটা নির্দিষ্ট তথ্য, নির্দিষ্ট অভিযোগ এবং নির্দিষ্ট দাবি নিয়ে কাশীর এই আইনজীবীরা জেলা প্রশাসনের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দিয়েছেন। সেই স্মারকলিপিতে তারা ঠিক কি কি দাবি করেছেন আসুন একে একে দেখি। প্রথম দাবি, গত 5 বছরে কাশী বিশ্বনাথ মন্দিরের পরিচালনায় যুক্ত প্রতিটি কর্মকর্তা এবং কর্মচারীর ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি পূর্ণ তদন্ত করা হোক। এই দাবির পেছনে যুক্তি কি? যুক্তি হলো মন্দিরে কাজ করার আগে এই কর্মকর্তাদের সম্পত্তি কত ছিল আর 5 বছর পরে এখন তাদের সম্পত্তি কত হলো। এই দুটো সংখ্যা যদি পাশাপাশি রাখা যায় তাহলে যে কোনো অনিয়ম আপনা থেকেই সামনে বেরিয়ে আসবে। দ্বিতীয় দাবি, এই সমস্ত কর্মকর্তাদের সম্পত্তির বিবরণ সম্পূর্ণভাবে পাবলিক ডোমেনে প্রকাশ করা হোক, অর্থাৎ গোপন ফাইলে নয়, সাধারণ মানুষের সামনে আনা হোক। বন্ধুরা, এটা কোনো বাড়াবাড়ি কিন্তু নয়, সরকারি কর্মচারীদের সম্পত্তির ঘোষণা প্রকাশ করার বিধান আইনে রয়েছে। তৃতীয় দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের পরিচালন ব্যবস্থায় সুপ্রিম কোর্টের 1997 সালের 14 মার্চের ঐতিহাসিক নির্দেশকে যেন মেনে চলা হয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সুপ্রিম কোর্ট 1997 সালে একটি নির্দেশ দিয়েছিল, যার মাধ্যমে মন্দির পরিচালনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। আইনজীবীদের অভিযোগ হলো বর্তমান পরিচালন কমিটি সেই নির্দেশকে পুরোপুরি উপেক্ষা করে নিজেদের মতো কাজ চালিয়ে যাচ্ছেন। চতুর্থ দাবি, মন্দির পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হোক, প্রতিটি আয় ব্যয়ের হিসাব সাধারণ মানুষের কাছেও প্রকাশ করা হোক। এখন বন্ধুরা, এই দাবিগুলো কি অন্যায়? এই দাবিগুলো কি হিন্দু ধর্ম বিরোধী? একেবারে নয়। এই দাবিগুলো আসলে হিন্দু ধর্ম রক্ষারই দাবি। কারণ বন্ধুরা, যদি মন্দিরের অনুদানে সত্যি কোনো অনিয়ম না হয়, যদি ব্যবস্থাপনা সত্যি স্বচ্ছ থাকে, তাহলে তদন্তে ভয় কিসের? 5 বছরের হিসাব সামনে আনতে সমস্যা কোথায়? সম্পত্তির বিবরণ প্রকাশ করতে আপত্তি কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু কোনো শত্রু করছে না, এই প্রশ্নগুলো করছেন কাশীর মানুষ, কাশীরই আইনজীবী বাবা বিশ্বনাথের ভক্তরাই। বন্ধুরা, এতক্ষণ আমরা মূলত অনুদান নিয়ে কথা বললাম, কিন্তু অযোধ্যার আরেকটি স্ক্যান্ডেল এখন সামনে এসেছে, যেটা হয়তো অনুদান চুরির চেয়েও অনেক বেশি ধাক্কা দেওয়ার মতো। এটা হলো ভিভিআইপি দর্শন কেলেঙ্কারি। দেশের বড় বড় মন্দিরে ভিআইপি দর্শন হয়, এটা আমরা সবাই জানি। কোনো নেতা, অভিনেতা বা বড় শিল্পপতি মন্দিরে এলে তাদের আলাদা রাস্তায় দ্রুত দর্শন করিয়ে দেওয়া হয়। এটা কম বেশি দেশের প্রতিটি বড় মন্দিরেই কিন্তু প্রচলিত। এটা এমনিতে আপত্তিকর বিষয়ও নয়। কিন্তু বন্ধুরা, অযোধ্যায় যা ঘটেছে বলে অভিযোগ উঠছে তা হলো একটা সম্পূর্ণ আলাদা কাহিনী। সেখানে নাকি এই ভিভিআইপি দর্শন বিক্রি হচ্ছিল। টাকা দিলে যে কেউ পাবেন ভিভিআইপি সুবিধা, লাইনে দাঁড়াতে হবে না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, গর্ভগৃহে সরাসরি ঢুকে যাবে। এবং এই সুবিধা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট দালাল চক্র সক্রিয় ছিল। এই দালালরা বিলাসবহুল হোটেলে পৌঁছে যেত, ভক্তদের সাথে যোগাযোগ করত এবং মোটা টাকার বিনিময় এই ব্যবস্থা করে দিত। বন্ধুরা, সবচেয়ে মারাত্মক প্রশ্নটা হলো, এই পুরো চক্রটা কি মন্দির প্রশাসনের অজান্তেই চলছিল? এই দালালরা কি মন্দিরের অভ্যন্তরীণ কিছু মানুষের সাহায্য ছাড়া এটা পারত? এর উত্তর একেবারেই নয়। তাহলে প্রশ্ন হলো বন্ধুরা, ট্রাস্ট কি এই বিষয়ে একেবারেই অন্ধ ছিল? এই প্রশ্নের উত্তরটা আজও পরিষ্কার নয়, কিন্তু এই প্রশ্নটা উঠছে এবং এই প্রশ্নটা উত্তর দেওয়ার ট্রাস্টের দায়িত্ব। এখন ভাবুন, একজন সাধারণ ভক্ত যিনি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, যার পায়ে ব্যথা, মাথায় রোদ, পেটে খিদে, তিনি যখন জানবেন যে পাশ দিয়ে একটা লোক টাকা দিয়ে 5 মিনিটের দর্শন করে বাইরে বেরিয়ে এসছেন, তখন তার মনে কি হবে? শুধু কষ্ট হবে না বন্ধুরা, সেই মানুষটির ধর্মীয় বিশ্বাসেও একটা ফাটল ধরে যাবে। সে ভাববে, মন্দিরেও কি তাহলে টাকাই সব? এই ভাবনাটা যেন একজন ভক্তের মনেও না জন্মায়, এটা নিশ্চিত করা মন্দির প্রশাসনের অবশ্যই প্রধান কর্তব্য হওয়া উচিত। বন্ধুরা, এই পুরো ঘটনাক্রমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, আরএসএস এর বিবৃতি। প্রথমত, এটা লক্ষণীয় যে রাম মন্দিরের এই কেলেঙ্কারি সামনে আসার পর দীর্ঘ 1 মাস আরএসএস সম্পূর্ণ নীরব ছিল। দেশের সবচেয়ে বড় হিন্দু সংগঠন, যারা রাম মন্দির নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারা এই বিষয়ে গোটা 1 মাস একটাও শব্দ বললেন না। তারপর 1 মাস পরে আরএসএস এর সহকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালে একটি অনুষ্ঠানে বিবৃতি দিলেন। সেই বিবৃতিতে প্রথম অংশে যা বলা হয়েছে তা অবশ্যই ইতিবাচক। এসআইটির তদন্তের উপর সম্পূর্ণ আস্থা রাখুন, ধৈর্য রাখুন, কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এগুলো ঠিক আছে। কিন্তু বিবৃতির শেষ অংশে যা বলা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ওই কথাটা হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমগ্র হিন্দু সমাজের প্রতি আহ্বান করছে যে এই কঠিন মুহূর্তে প্রয়োজনীয় ধৈর্য ও সংযম বজায় রাখুন এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার সুযোগ নিয়ে হিন্দু বিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তিগুলো হিন্দু ধর্ম ও সমাজকে যে বদনাম করার ষড়যন্ত্র করছে তাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করুন। বন্ধুরা, এই বিবৃতিটি পড়ার পরে আপনাদের মনে একটাই প্রশ্ন একেবারে আসার কথা, হিন্দু ধর্মকে বদনাম করছে কারা?
সেই লোকগুলো যারা মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা চুরি করেছে, নাকি সেই মানুষগুলো যারা সেই চুরির মুখোশকে টেনে খুলে দিয়েছে? এটা কি আমার প্রশ্ন? না বন্ধুরা, এটা দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের প্রশ্ন। কারণ এখানে যারা প্রশ্ন তুলেছেন তারা কোনো বিদেশি নন, কোনো অন্য ধর্মের মানুষও নন। তারা কাশীর আইনজীবী, যারা বাবা বিশ্বনাথের ভক্ত, তারা বদ্রীনাথের ভৈরব সেনা সংগঠন, যারা নিজেরাই সেই পবিত্র ধামের সন্তান, তারা অযোধ্যার রাম ভক্তরা, যারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে এই মন্দিরে গিয়েছিলেন। এই মানুষগুলো যখন প্রশ্ন তোলেন তখন তাদের কি হিন্দু বিরোধী বলে চুপ করিয়ে দেওয়া উচিত? আর আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি চুরি করা মানুষগুলো নিজেরাই ট্রাস্টের সাথে যুক্ত, তাহলে এখানে কোনো বিদেশি ষড়যন্ত্র কোথায় থাকলো? এখানে চোর আমাদের নিজেদের ঘরের, রক্ষক আমাদের নিজেদের ঘরের, এখানে বাইরের কাউকে দোষ দেওয়ার কোনো জায়গাটুকুও নেই। বন্ধুরা, ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেন্সি থিওরি আমাদের দেশে এখন একটা অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। যে কোনো ঘটনায় সরকারের বা প্রশাসনের গাফিলতি সামনে আসলেই একটি ম্যাজিক ফর্মুলা ব্যবহার করা হয়। ফর্মুলাটা হলো, প্রথমে একটা কাল্পনিক শত্রু তৈরি করো, তারপর বলো এই শত্রুরা দেশকে বা ধর্মকে ধ্বংস করতে চাইছে, তারপর মূল সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলো। এই কৌশল কিন্তু একেবারে নতুন নয়। ইতিহাসে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই কৌশল ব্যবহার করা হয়েছে, কিন্তু এই কৌশলের একটা সীমাবদ্ধতা রয়েছে। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করে। মানুষ যখন নিজে ভুক্তভোগী হন, যখন নিজের পকেটে টাকা চুরি যায়, যখন নিজের বিশ্বাসে আঘাত লাগে, তখন সে আর এই ষড়যন্ত্রের গল্প একেবারে বিশ্বাস করে না। আর আরএসএস যে বিবৃতি দিয়েছে তাতে যে ষড়যন্ত্রের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা আগামী দিনে বিজেপি এবং তাদের আইটি সেলের মূল হাতিয়ার হয়ে উঠবে। তারা বলবে, মন্দিরের বিষয়ে প্রশ্ন তুলছো, তুমি হিন্দু বিরোধী, রাম মন্দিরের অনুদান নিয়ে কথা বলছো, তুমি দেশদ্রোহী। কিন্তু বন্ধুরা, এই ন্যারেটিভের একটা বড় দুর্বলতা আছে। সেটা হলো, এখানে যারা প্রশ্ন করছেন তারা কেউই কিন্তু বাইরের কেউ নয়, তারা সবাই নিজেই ভক্ত, নিজেই সনাতনী। তাহলে তাদের হিন্দু বিরোধী বলার মানেটা কি? এই তকমা দিলে সাধারণ মানুষ কি মেনে নেবে? এখানে আরো একটা কথা অবশ্যই বলা দরকার। আরএসএস এর বিবৃতির একটা অংশ যেখানে বলা হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, সেটা ঠিক, কিন্তু সেই কঠোর পদক্ষেপ কি আসলেই হবে, নাকি শেষ পর্যন্ত ষড়যন্ত্রের গল্পের আড়ালে দোষীরা পার পেয়ে যাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু দেশের মানুষ এখন জেগে আছে এবং তারা হিসেব চাইছে। বন্ধুরা, এবার একটু বড় প্রেক্ষাপটের কথা বলি। ভারতের বড় বড় মন্দিরগুলিতে প্রতি বছর কত টাকার অনুদান আসে আপনি কি জানেন? তিরুপতি মন্দিরে বছরে প্রায় 4,000 কোটি টাকার বেশি অনুদান আসে, সিদ্ধিবিনায়ক মন্দিরে কয়েকশো কোটি টাকা, আর কাশী বিশ্বনাথ মন্দিরে বছরে কয়েকশো টাকা। এই বিপুল পরিমাণ অর্থের জবাবদিহিতা নিশ্চিত করার একটাই পথ, স্বচ্ছতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, দেশের অধিকাংশ বড় বড় মন্দিরের পরিচালনা ব্যবস্থা এখনো সেই পুরনো অস্বচ্ছ পদ্ধতিতেই চলে। কোথায় কত টাকা এলো, কোথায় গেল, কে পেল, এই হিসেব সাধারণ ভক্তের সামনে কখনো খোলামেলাভাবে আসে না। এটা কি ঠিক? যে মন্দির চলে ভক্তের অনুদানে, সেই মন্দিরের হিসেব কি ভক্তের কাছে প্রকাশ করা উচিত নয়? স্পষ্ট উত্তর হলো, অবশ্যই উচিত। এবং এই দাবিটা কোনো ধর্মবিরোধী দাবি নয়, এটা আসলে ধর্মকে রক্ষা করার দাবি। কারণ যদি মন্দিরের অনুদান স্বচ্ছভাবে পরিচালিত হয়, তাহলে কোনো দুর্নীতির সুযোগ থাকে না, কোনো চক্র তৈরি হতে পারে না, ভক্তদের বিশ্বাসও অটুট থাকে। আর যদি স্বচ্ছতা না থাকে, তাহলে যা হয়েছে তা হওয়াটাই স্বাভাবিক। এখানে কিছু সুনির্দিষ্ট পরামর্শ বা দাবির কথা বলা দরকার, যেগুলো আসলে সমাধানের পথ দেখাতে পারে। প্রথমত, দেশের প্রতিটি বড় বড় মন্দিরে বার্ষিক আয় ব্যয়ের পূর্ণ হিসাব প্রতি বছর পাবলিক ডোমিনে প্রকাশ করা বাধ্যতামূলক করা হোক। দ্বিতীয়ত, দান গণনার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সিসিটিভির নজরদারিতে হোক এবং সেই ফুটেজ একটি স্বাধীন কমিটির কাছে সংরক্ষিত থাকুক। তৃতীয়ত, মন্দির পরিচালনায় স্বাধীন অডিটের ব্যবস্থা থাকুক, সেই অডিট রিপোর্ট সর্বসাধারণের জন্য উন্মুক্তও থাকুক। চতুর্থত, মন্দিরে নিযুক্ত সমস্ত কর্মকর্তা ও কর্মচারীর সম্পত্তির বিবরণ বাধ্যতামূলকভাবে প্রকাশিত হোক এবং নিয়মিত তা আপডেট করা হোক। এই চারটি ব্যবস্থা নিলে অনুদান চুরির সম্ভাবনা 90% কমে যাবে, আর বাকি 10 ভাগের জন্য কঠোর আইনি ব্যবস্থা তো আছেই। এখন প্রশ্ন হলো, এই সহজ পদক্ষেপগুলো নিতে কে বাধা দিচ্ছে? বন্ধুরা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। অযোধ্যায় যখন এই কেলেঙ্কারি সামনে আসে, তখন সেখানকার স্থানীয় আইনজীবীরা রাস্তায় নামেন। তারা থানায় গিয়ে ট্রাস্টের শীর্ষকর্তা চম্পত রায়, গোপাল রাও এবং অনিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান। এখন কাশীতেও আইনজীবীরা রাস্তায় নামলেন, বদ্রীনাথের স্থানীয় সংগঠন প্রশাসনকে চিঠি দিল। এই তিনটি ঘটনার মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছেন কি? এই তিনটি জায়গাতেই আইনজীবী বা সচেতন নাগরিকরা প্রশ্ন উঠিয়েছেন। তিন জায়গাতেই প্রশাসন বা মন্দির কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলা হচ্ছে। তিন জায়গাতেই প্রশ্নকারীরা নিজেরাই ওই মন্দিরের ভক্ত। এখন এই তিনটি ঘটনাকে যদি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে চালানো হয়, তাহলে আপনারাই বিচার করুন এটা কতটা যুক্তিসঙ্গত।
একটি ষড়যন্ত্র যদি দেশের সবচেয়ে পবিত্র মন্দিরের আইনজীবী ও স্থানীয় মানুষদের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে সেটা আর ষড়যন্ত্র থাকে না, সেটা হয়ে যায় গণবিদ্রোহ। এবং এই গণবিদ্রোহের কারণ হলো দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা, বছরের পর বছর ধরে প্রশ্ন করে উত্তর না পাওয়ার হতাশা, সুবিচার না পাওয়ার হতাশা। বন্ধুরা, এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এইসব ঘটনার পরে ভবিষ্যতে কি হবে, কোন দিকে যাবে এই বিতর্ক? দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথম পথ হলো ষড়যন্ত্রের গল্প দিয়ে মানুষের মনোযোগ সরিয়ে দেওয়া, দোষীদের আড়াল করা, এসআইটি তদন্তকে ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে দেওয়া, কিছুদিন পরে এই বিষয়টাকেই ভুলিয়ে দেওয়া। এই পথে গেলে কি হবে? আপাতত সমস্যাটাকে এড়ানো যাবে, কিন্তু দুর্নীতি শিকড়ে থেকে যাবে। পরের বার হয়তো আরো কোনো বড় কেলেঙ্কারি হবে এবং সাধারণ মানুষের বিশ্বাস ধীরে ধীরে শেষ হতে থাকবে। দ্বিতীয় পথ হলো স্বচ্ছ তদন্ত করা, দোষীদের কঠোর শাস্তি দেওয়া, মন্দির পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা এবং একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, যা ভবিষ্যতে এই ধরনের অনিয়মকে নিরুৎসাহিত করবে। এই পথে গেলে কি হবে? স্বল্পমেয়াদে কিছু রাজনৈতিক অস্বস্তি হবে, কিন্তু প্রভাবশালী মানুষ বিপদে পড়বে, কিন্তু দীর্ঘমেয়াদে ভক্তদের বিশ্বাস ফিরে আসবে, মন্দির প্রতিষ্ঠানের শক্তি বাড়বে এবং সনাতন ধর্মের মাথা উঁচুতে থাকবে। এই দুটো পথের মধ্যে কোনটা বেছে নেওয়া হবে সেটা নির্ধারণ করবে বর্তমান শাসন ব্যবস্থা এবং মন্দির ট্রাস্টগুলো। কিন্তু বন্ধুরা, এই সিদ্ধান্তের উপর নজর রাখার দায়িত্ব আমাদের সবার। বন্ধুরা, আরএসএস এর বিবৃতি বিষয়ে আরো একটু বিস্তারিত বলা দরকার। দত্তাত্রেয় হোসাবালে যে বিবৃতি দিয়েছে তার দুটো অংশ আছে, একটা ইতিবাচক অংশ, একটা উদ্বেগজনক অংশ। ইতিবাচক অংশে বলা হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এসআইটি তদন্তের উপরে আস্থা রাখুন, দোষীরা শাস্তি পাক। এই কথাগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু উদ্বেগজনক অংশটি হলো ষড়যন্ত্রের ইঙ্গিত। এই ষড়যন্ত্রের বয়ান কোথায় নিয়ে যাবে? এই বয়ানের মাধ্যমে পরোক্ষ বলা হচ্ছে মন্দিরের অনুদান বিষয়ে বেশি প্রশ্ন করলে আপনি আসলে শত্রুর হাতিয়ার হয়ে যাচ্ছেন। এই বয়ান যদি সফল হয়, তাহলে আগামীতে কেউ মন্দিরের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলার সাহস পাবে না, কারণ প্রশ্ন তুললেই তাকে হিন্দু বিরোধী বলা হবে। এটা হবে এক ধরনের মুখ বন্ধ করার ব্যবস্থা এবং এই মুখ বন্ধ করার সুযোগে দুর্নীতি আরো শিকড় গড়াবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা সহজ কথা জিজ্ঞেস করি, যদি আপনার ঘরে চুরি হয়, আপনি কি চুপ থাকবেন নাকি পুলিশে যাবেন? অবশ্যই পুলিশে যাবেন। এবং সেই মুহূর্তে কেউ যদি বলে চুরির বিষয়ে কথা বলো না, এটা তোমার পরিবারকে বদনাম করার ষড়যন্ত্র, তাহলে আপনি তাতে কি বলবেন? মন্দিরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার পর আমি কিছু মূল কথার সারসংক্ষেপ বলতে চাই। প্রথমত, অযোধ্যার রাম মন্দির, বদ্রীনাথ ধাম এবং কাশী বিশ্বনাথ মন্দির, এই তিনটি ক্ষেত্রে অনুদান পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই তিনটি ঘটনার মধ্যে একটা যোগসূত্র আছে এবং সেটা হলো মন্দির ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব। দ্বিতীয়ত বন্ধুরা, যারা এই অভিযোগ তুলেছেন তারা সবাই সনাতন ধর্মাবলম্বী, নিজেরাই ভক্ত। তাদের হিন্দু বিরোধী বলে তকমা দেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। তৃতীয়ত, আরএসএস এর ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্যিকারের শাস্তির জায়গা নেয়, তাহলে দোষীরা পার পেয়ে যাবে আর ভবিষ্যতে এই ধরনের অনিয়ম আরো বাড়তে পারে। চতুর্থত, সমাধান একটাই, সম্পূর্ণ স্বচ্ছ তদন্ত, কঠোর শাস্তি এবং মন্দির ব্যবস্থাপনায় স্থায়ী সংস্কার। বন্ধুরা, আমি আরো পরিষ্কার করে বলতে চাই, আমরা এখনো আশা করি এবং বিশ্বাস রাখি যে বদ্রীনাথ ধাম বা কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো বড় অনিয়ম হয়নি বা হচ্ছে না, কিন্তু একটা অভিযোগ উঠলে সেটার স্বচ্ছ তদন্ত হওয়া প্রশাসনিক দায়িত্ব, আর সেই তদন্তের দাবি করা প্রতিটি নাগরিকেরই অধিকার। প্রশ্ন করলেই যদি হিন্দু বিরোধী তকমা পেতে হয়, তাহলে সত্যিকারের হিন্দু বিরোধী কে, যে চুরি করছে নাকি যে চুরির বিরুদ্ধে কথা বলছে? এই প্রশ্নের উত্তর আমার কমেন্ট সেকশনে আপনারাই লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।